আসসালামু আলাইকুম। চারুকলা পাঠশালার পক্ষ থেকে আমি আতিক। আজ তোমাদের এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আমরা জানবো। তো যখন আমরা কোনো পদার্থকে একদম ছোটভাবে ভাঙি, একদম শেষ পর্যায়ে এসে এরকম একটি নিউক্লিয়ার মডেল আমরা দেখতে পাই। সেই নিউক্লিয়ার মডেলে কি কি থাকে? মাঝখানে থাকে ভর সংখ্যা, অর্থাৎ সেই পরমাণুর ভর সংখ্যাটা থাকে। ভর সংখ্যার ভিতরে থাকে হচ্ছে নিউটন এবং প্রোটন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা মানেটা কি? নিউটন এবং প্রোটন সংখ্যা যোগফলই হচ্ছে একটি পরমাণুর ভর সংখ্যা। এবং বাইরে যে আপনারা আলাদা যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তটা হচ্ছে আমরা কক্ষপথ বলে থাকি। এই কক্ষপথে ইলেকট্রন ঘোরাঘুরি করে। এখন যখন আমরা কোনো একটি মৌলকে নিই, তো ওইটাকে লেখার একটি নিয়ম আছে। তো যদি আমরা এখন একটা মৌল ধরি, তাহলে যদি বলি কার্বন, তাহলে কার্বনের যখন আমরা লিখি এরকম কিছু একটা হয় কার্বন। তো কার্বনের একদম প্রথম যে ওয়ার্ডটা সি, তো এটা লেখার পরে কার্বনের প্রোটন সংখ্যা কি বা পারমাণবিক সংখ্যা কি, সেটা হচ্ছে 6। তো পারমাণবিক সংখ্যা লেখার নিয়ম হচ্ছে বাম পাশে নিচে। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা, আর কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12। আমার কথা হচ্ছে ভাইয়া ভর সংখ্যাটা আসলে কোথা থেকে, এটা মুখস্থ করতে হবে। তো যখন কোনো পরমাণুর আমরা প্রোটন সংখ্যা পেয়ে যাই, সেই প্রোটন সংখ্যার সাথে সাথে কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যাও পেয়ে যাই। একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, প্রত্যেকটা মৌলে যতটা প্রোটন সংখ্যা থাকে, ঠিক ততটাই ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে কার্বনের প্রোটন সংখ্যা যখন আমার এখানে 6, তাহলে কার্বনের যদি আমি ইলেকট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যাও 6। আর এবার যদি আমরা ভর সংখ্যায় আসি, কার্বনের যেহেতু ভর সংখ্যা 12, তাহলে ভর সংখ্যাকে আমরা লিখি এ হিসেবে। আর ভর সংখ্যাকে ভাঙলে কি কি পাওয়া যায়? নিউটন এবং প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন। এবার কার্বনের নিউটন সংখ্যাও 6 আর প্রোটন সংখ্যাও 6, তাহলে কার্বনের ভর সংখ্যা আসবে 12। আচ্ছা, এবার আমরা এই তিনটা প্রশ্ন একটু দেখি। প্রথম প্রশ্ন, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 12 হলে ইলেকট্রন সংখ্যা কত হবে? এখন ক্লাসে প্রথমেই বলেছিলাম যে একটি মৌলে যে কয়টি প্রোটন সংখ্যা থাকে, ঠিক সেই কয়টি ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে প্রশ্নটা একটু দেখো, একটি মৌলের পারমাণবিক সংখ্যা, এখন পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তাই। তাহলে যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি 12 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা 12ই হবে। আশা করি বুঝতে পারছো। এবার যদি দ্বিতীয় কোশ্চেনে আসি, সোডিয়ামের নিউটন সংখ্যা 12 হলে, ইলেকট্রন সংখ্যা কত হবে? এবার একটা জিনিস হয়তো তোমাদের মনে আছে যে ভর সংখ্যা, বা যদি আমরা একে এ দিয়ে প্রকাশ করি, তাহলে ভর সংখ্যা সমান হচ্ছে নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। এবার এইটা করার আগে তোমাদের আগে হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যাটা জানতে হবে। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, এবং এখানে প্রশ্নে কি দেওয়া আছে? নিউটন সংখ্যা 12। তাহলে 11, আচ্ছা ইলেকট্রন সংখ্যা চাইছে, তাহলে 11 আর 12 যদি আমরা করি, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত আসে? 23। এখন আমাদের কিন্তু ভর সংখ্যা লাগতেছে না, আমাদের কি লাগতেছে? ইলেকট্রন সংখ্যা। এখন যখন আমরা জানি যে সোডিয়ামের প্রোটন সংখ্যা আমরা অলরেডি 11 হিসেবে জানি, তাহলে নিউট্রন সংখ্যা এখানে যে দেওয়াটা আছে, এটা কি আমাদের লাগতেছে? একদমই কিন্তু লাগতেছে না। সোডিয়ামের যখন আমরা পারমাণবিক সংখ্যা জানতেছি, তখন কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের এমনিতেই মনে থাকতেছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে? 11। এবার যদি 3 নম্বর কোশ্চেনে আসি, যে কার্বন পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা কত? এবার তোমাদের অনেকে একটা ভুল করবে, সেটা হচ্ছে এই 6 দাগায় দিয়ে আসবে, কিন্তু 6 কিন্তু অ্যান্সার না। 6 কেন অ্যান্সার না? যখন আমরা হচ্ছে একদম প্রথমে যে মডেলটা ছিল, যে এখানে নিউটন প্লাস প্রোটন, এই কক্ষপথে ইলেকট্রন, এখন আমি কিন্তু প্রথমেই এই যে প্রশ্নে কিন্তু বলা কার্বন পরমাণুর নিউক্লিয়াসে। এখন নিউক্লিয়াসটা কোথায়? নিউক্লিয়াসটা এই যে, নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে? নিউট্রন এবং প্রোটন। তাহলে এর মধ্যে কোনো ইলেকট্রন আছে? কোনো ইলেকট্রন আছে? কোনো ইলেকট্রন নাই। তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কত? 0। এই ভুলটা আমিও তোমাদের সময় এককালে করছি। তো এটা প্রশ্ন যখন অ্যান্সার করবা, তখন আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেবা যে আমার প্রশ্নে কি চাইছে। কার্বন পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা, যেহেতু নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন ছাড়া কিচ্ছু থাকে না, তাহলে ভাই আমার ইলেকট্রন তো নাই, তাহলে ইলেকট্রন শূন্য। তো এবার আমরা জানবো যে প্রত্যেকটা কক্ষপথে মোট কয়টি করে ইলেকট্রন থাকে। এখন এরকম কথা আসতে পারে যে ভাইয়া কক্ষপথে ইলেকট্রন কি একটা নিয়ম অনুযায়ী থাকা লাগবে? প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে ভাইয়া। যখন মনে করো যে তুমি একটা ব্যাগ নিলা, ব্যাগের মধ্যে সর্বোচ্চ গেলে তুমি 5টা বই রাখতে পারবা, সেখানে যদি তুমি 10টা বই রাখতে চাও বা যদি রেখেও ফেলাও, ব্যাগ যেটা যদি উঠাও, তাহলে ব্যাগটা ছিঁড়ে পড়ে যাবে না? ঠিক তেমনি প্রত্যেকটা কক্ষপথে একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ঢুকতে পারে। তার থেকে বেশি যদি ইলেকট্রন ঢোকার চেষ্টা করে, তাহলে এখানে যে নিউক্লিয়ার মডেলটি বা যে পরমাণুটি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে কিভাবে বের করা যায়? তো আমরা এটাকে যেহেতু আমরা কক্ষপথ হিসেবে জানি, তো কক্ষপথকে আমরা প্রধান কক্ষপথ আর কি, প্রধান কক্ষপথকে আমরা এন হিসেবে প্রকাশ করি। তো যখন এন এর মান 1, তখন এটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কে। যখন এন এর মান 2, তখন এর নাম এল।
যখন n এর মান 3 তখন m, যখন n এর মান 4 তখন n। এটা মুখস্থ করা কিন্তু কিছুই না, যে n এর মান 1 to 1, তাহলে ইংলিশ অ্যালফাবেটের কথা যদি আমরা আসি, তাহলে k থেকে আমার প্রধান কক্ষপথের নাম শুরু হচ্ছে, তাহলে n এর মান 1, তাহলে আমার k, তাহলে 2 হলে l, 3 হলে n, 4 হলে n, 5 হলে o, 6 হলে p, এরকম আসে। তো এখন কথা হচ্ছে কক্ষপথে আমার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ঢুকতে পারে। তো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ঢোকার একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে 2n²। এখন যদি প্রশ্নকর্তা এরকম প্রশ্ন করে যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে, এখন যখন প্রথম কক্ষপথ মানে n এর মান 1, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 1 এর স্কয়ার 1, 1 গুণ 2 2। যদি প্রশ্নে আসে যে চতুর্থ কক্ষপথে আমার সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ঢুকতে পারবে, তাহলে যখন আমরা চতুর্থ কক্ষপথের নাম উচ্চারণ করতেছি, তাহলে n এর মান এখানে আমার 4, আমার সূত্র কি, সূত্র হচ্ছে 2n², তাহলে 2 গুণ 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার করলে আসে 16, 16 গুণ 2 32। আচ্ছা, এবার যদি আমরা একটি প্রশ্ন দেখি, তাহলে প্রশ্ন হচ্ছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা ইলেকট্রন কয়টা থাকতে পারে, সেটার জন্য রুল কি, সেটা রুল একটাই, সেটা হচ্ছে 2n²। এইটা একদম মুখস্থ করে ফেলো, এইটা দিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসবে, এমনকি সিকিউতেও আসতে পারে। তো তৃতীয় কক্ষপথ, তাহলে আমার n এর মান এখানে কত, n এর মান 3, তাহলে 2 গুণ 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে কি হয় 9, 9 গুণ 2 18, তাহলে অ্যান্সার হচ্ছে 18। এখন যদি তোমার সূত্রটা যদি না মনে থাকে ভালোভাবে, তাহলে শুধু n² দিয়ে শুধু n² দিয়ে যদি তোমরা করে ফেলো, তাহলে অ্যান্সার কিন্তু হবে 9, কিন্তু 9 কিন্তু আমার অ্যান্সার না। তো সূত্রটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, যে যখনই বলবে এত নম্বর কক্ষপথে আমার ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা কয়টি ইলেকট্রন ঢুকতে পারে বা কয়টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, একটাই সূত্র 2n², n এর মানে যে এখানে যা দেওয়া থাকবে তাই, 2 গুণ 3 এর স্কয়ার 9, 9 গুণ 2 18। ঠিক আছে।